সান্দাকফু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,900 ফিট উচ্চতায় অবস্থিত এই সান্দাকফু থেকে অনায়াসেই দর্শন মেলে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালুর মতো পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গগুলির। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুটগুলির মধ্যে অন্যতম হল এই সান্দাকফু। দুর্গম পাহাড়ি রাস্তা এই সান্দাকফুকে করে তুলেছে আরও আকর্ষণীয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের গন্তব্য সান্দাকফুর পথে। সান্দাকফু এমনই একটি ট্যুর যে ট্যুরের গন্তব্য ঠিক যতটা সুন্দর ততোধিক সুন্দর গন্তব্যে পৌঁছানোর রাস্তা এবং তার পারিপার্শ্বিক প্রকৃতি। দুচোখ ভরে অনুভব করার মতোই প্রকৃতি আপনি পেতে থাকবেন গোটা সান্দাকফু ট্যুর জুড়ে। আমার এই ভিডিওটিতে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আপনার জন্য, সঙ্গে দিতে থাকব সান্দাকফু ট্যুর প্ল্যান সংক্রান্ত সমস্ত তথ্যাদি। তাই ভিডিওটি বেশ কিছুটা দীর্ঘ হতে পারে, তবে যদি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে সান্দাকফু ট্যুর প্ল্যান সংক্রান্ত সমস্ত তথ্য আপনার জানা হয়ে যাবে। সান্দাকফু ভ্রমণের জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে খুব সকাল সকাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। কলকাতার হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে যে ট্রেনগুলি ভোরের দিকে বা খুব সকাল সকাল নিউ জলপাইগুড়ি পৌঁছয়, পছন্দ মতো সেরকম একটি ট্রেন ধরে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। মনে রাখবেন, এই নিউ জলপাইগুড়িতে পৌঁছানো এবং এখান থেকে একদম আর্লি মর্নিংয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারে পরে আসছি। আমরা হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 6:30 মিনিটের কামরূপ এক্সপ্রেস ধরে পরদিন ভোর 5:30 মধ্যে পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। একটি কুয়াশা মাখা সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 6টা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রথমে আমরা একটা গাড়ি বুকিং করব। আমরা গ্রুপে 3 জন আছি। 3 জনের জন্য একটা সুইফট ডিজায়ার বা এই জাতীয় কোনো গাড়ি বুক করব, যে গাড়িটা আমাদের পৌঁছে দেবে মানেভঞ্জন পর্যন্ত। এই গাড়িটা আমরা বুক করলাম। মানেভঞ্জন পর্যন্ত এই গাড়িটাতে আমাদের ভাড়া পড়লো 3,500 টাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে 1,900 মিটার উচ্চতায় ভারত নেপাল সীমান্ত লাগোয়া একটি পাহাড়ি গ্রামের নাম হল মানেভঞ্জন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সড়ক পথে মানেভঞ্জন প্রায় 80 কিলোমিটার রাস্তা। সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। নিউ জলপাইগুড়ি থেকে এই মানেভঞ্জন যাওয়ার 2টি রাস্তা রয়েছে, একটি মিরিক হয়ে আরেকটি কার্শিয়ান ঘুম লেপচা জগৎ হয়ে। আমরা যাচ্ছি কার্শিয়ান ঘুম লেপচা জগৎ হয়ে। মানেভঞ্জন পৌঁছানোর 2টি উপায় রয়েছে। এনজেপি থেকে পছন্দ মতো একটি গাড়ি রিজার্ভ করে মানেভঞ্জন চলে আসতে পারবেন, অথবা যদি শেয়ারে আসতে চান তাহলে প্রথমে চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি থেকে সুখিয়া পর্যন্ত, তারপর সুখিয়া থেকে আরও একটি শেয়ার গাড়ি ধরে মানেভঞ্জন। এক্ষেত্রে অনেক কম খরচেই মানেভঞ্জন পৌঁছে যাবেন, তবে সময় কিছুটা বেশি লাগতে পারে। এই মানেভঞ্জনকে বলা হয় গেটওয়ে অফ সান্দাকফু। সান্দাকফু ট্যুরের জন্য এই মানেভঞ্জন হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানেভঞ্জন পৌঁছে পরবর্তী গন্তব্যের জন্য বেশ কিছু প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। মানেভঞ্জন থেকে সান্দাকফু 31 কিলোমিটার রাস্তা। এই 31 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য আপনার হাতে 2টি অপশন থাকছে। প্রথমটি ট্রেকিং করে, দ্বিতীয়টি শতাব্দী প্রাচীন ল্যান্ড রোভার বা বোলেরো গাড়ি চড়ে সান্দাকফু। গাড়ি বুকিংয়ের জন্য একটুও সময় নষ্ট না করে প্রথমেই চলে আসুন ল্যান্ড রোভার সিন্ডিকেটের অফিসে। বর্তমানে ল্যান্ড রোভার বা বোলেরো গাড়ির জন্য ঠিক কত খরচ সেটা আপনার জন্য স্ক্রিনে শেয়ার করে দিলাম। মনে রাখবেন, এই গাড়ি বুকিংয়ের অফিস সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। দুপুর 2টো বা তারপরে মানেভঞ্জন পৌঁছলে আপনি সেদিনের জন্য সান্দাকফু যাওয়ার পারমিট পাবেন না। গাড়ি বুকিং পর্ব শেষ করে চলে আসুন রাস্তার ঠিক উল্টো দিকে পুলিশ ভেরিফিকেশনের অফিসে। এই সান্দাকফুর অবস্থান ভারত এবং নেপাল আন্তর্জাতিক সীমান্তে।
সান্দাকফু যাওয়ার রাস্তাটিও কখনো গেছে ভারতের মধ্যে দিয়ে, কখনো বা নেপালের মধ্যে দিয়ে। আন্তর্জাতিক সীমান্ত হওয়ায় এই রুটে প্রয়োজন হয় পারমিটের। পুলিশ ভেরিফিকেশনের অফিস থেকে 10 টাকার বিনিময়ে সচিত্র পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার নাম, মোবাইল নাম্বার এবং কী উদ্দেশ্যে আপনি সান্দাকফু যাচ্ছেন এই সমস্ত কিছু বিবরণ দিয়ে একটি ফর্ম ফিল আপ করে পারমিট বানিয়ে ফেলুন। বর্তমানে সান্দাকফু ট্যুরের জন্য প্রয়োজন হবে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেটের, যেটি আপনাকে বানাতে হবে এই মানেভঞ্জন পৌঁছে। তবে আমরা যখন সান্দাকফু গিয়েছিলাম তখন এই ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হতো না। এটি নবতম সংযোজন। সমস্ত কাগজপত্রের কাজ মিটিয়ে তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য একটি বোলেরো গাড়ি বুকিং করেছিলাম। মানেভঞ্জনের ল্যান্ড রোভার স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসেই গাড়ি দাঁড়ালো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের সামনে। সান্দাকফু যাওয়ার রাস্তাটি শৃঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে। এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে আপনাকে নিতে হবে শৃঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পাস। আচ্ছা, ওখান থেকে আসার পরে মানেভঞ্জন থেকে জাস্ট বেরোনোর পরে এখানে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের একটা এন্ট্রি ফি লাগে। সেই এন্ট্রি ফিটা করার জন্য এখানে আসতে হবে অফিসে। এই এন্ট্রি পাসের জন্য খরচ হবে প্রতি ভেহিকেল পিছু 480 টাকা এবং প্রতি জনের জন্য 200 টাকা প্রতিদিন হিসাবে। অবশ্যই মনে রাখবেন, ল্যান্ড রোভার সিন্ডিকেট থেকে পাওয়া গাড়ির রসিদ, পারমিট এবং এই শৃঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পাস প্রতিটা কাগজ সঙ্গে রাখবেন যত্ন সহকারে, যতক্ষণ পর্যন্ত আপনার সান্দাকফু ট্যুর শেষ না হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে কিছুটা এগোতেই শুরু হবে দুর্গম চড়াই রাস্তা। মানেভঞ্জন থেকে মিনিট 10 উপরে উঠতেই পৌঁছে গেছি চিত্রে। বেশ ভালো ঠান্ডা, যত উপরের দিকে উঠছি ঠান্ডা তত বাড়ছে। চিত্রের পরে আমরা চলে এসেছি একটা ছোট্ট গ্রাম মেঘমাতে। সামনেই মেঘমা মোনাস্ট্রি, আর এদিকে দু একটা হোমস্টে আছে, চাইলে মেঘমাতেও থাকতে পারেন। আর ছোট এইটুকুই হলো মেঘমা গ্রাম। এইটা হলো একটা রোডোডেন্ড্রন গাছ। সান্দাকফু যাওয়ার পথে প্রথমে আমরা পেয়েছিলাম চিত্রে, তারপর মেঘমা, তারপর এখন এসে পৌঁছেছি টংলু গ্রামে। দুটো কি তিনটে বাড়ি নিয়েই একটা গ্রাম, আর এখানেও একটা হোমস্টে আছে থাকার জন্য। এটা হলো হোমস্টে, আর তার পাশে একটা বাড়ি, আর এদিকে 2-3টে বাড়ি। এইটুকু নিয়েই একটা গ্রাম। আর এর পরেই হলো টুমলিং, ওই দূরে দেখা যাচ্ছে, যেখানে আমরা আজকে নাইট স্টে করব। চিত্রে, মেঘমা, টুংলু পেরিয়ে আমরা পৌঁছলাম টুমলিংয়ে। এই সান্দাকফু ট্যুরের প্রথম দিনের মতো আমাদের যাত্রার ইতি পড়ল টুমলিংয়ে। এই টুমলিংয়ে আমরা আজকে রাত্রি যাপন করব, তারপর আগামীকাল সকালে আবার যাত্রা শুরু করব সান্দাকফুর পথে। ঘড়িতে সময় এখন দুপুর 12:30। আমরা পৌঁছে গেছি টুমলিংয়ে। ওই যে দেখা যাচ্ছে টুমলিং। আমরা একটু নেমে পড়েছি গাড়ি থেকে, গাড়ি এগিয়ে গেছে, একটু হেঁটে যাচ্ছি জায়গাটা। টুমলিংয়ে থাকার জন্য অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আমরা যেমন সিদ্ধার্থ লজে আছি, সিদ্ধার্থ লজ বেশ ভালো। তাছাড়া তার পাশেই আছে শিখর লজ। এছাড়াও টুমলিংয়ে বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে। সিদ্ধার্থ লজ হলো এইটা, তার পাশেই আছে মাউন্টেন লজ, আর সিদ্ধার্থ লজের আর একটা পার্ট হলো ওইটা। অর্থাৎ আপনি এটাতেও থাকতে পারেন কিংবা ওটাতেও থাকতে পারেন। আর
বর্ডারের ব্যাপার আছে এখানে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি অর্থাৎ এই রাস্তাটা, এটা হলো ইন্ডিয়া, আর এর পরেই অর্থাৎ এই যে বাড়িগুলো বা লজ বা হোটেলগুলো দেখছেন এগুলো কিন্তু প্রতিটা নেপালে অবস্থিত। আর এই হলো সিদ্ধার্থ লজ। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। আর এই এন্ট্রান্স। সিদ্ধার্থ লজে আমরা একটা 3 বেডরুমে আছি, একটা, দুটো, তিনটে। এইটা মোটামুটি 3 বেডরুম। আর যা যা আছে, এটা একটা ছোট আয়না আছে, আর লাইট বন্ধ, লাইট কিছু জ্বলছে না। দুটো লাইট আছে আর একটা এখানে প্লাগ পয়েন্ট আছে। এই মোটামুটি ব্যবস্থা। টয়লেট। টুমলিংয়ে আমরা ছিলাম সিদ্ধার্থ লজে। এখানে থাকা এবং খাওয়া নিয়ে এক একজনের খরচ হয়েছিল 1500 টাকা। সিদ্ধার্থ লজে চেক ইন করে রুমের লাগেজপত্র রেখে সোজা চলে এলাম লাঞ্চের টেবিলে। লাঞ্চের পর সাময়িক বিরতি নিয়ে বিকেলটা ঘুরে বেড়ালাম ছবির মতো সুন্দর টুমলিং গ্রামে। তারপর সন্ধ্যাতে হোটেলে ফিরি। সেদিন রাত্রে সিদ্ধার্থ লজের তরফ থেকে ডিনারে ছিল তিব্বতিয়ান স্টাইলে তৈরি করা রুটি এবং চিকেন কষা, সঙ্গে বাঙালির প্রিয় আলু ভাজা আর স্যালাড। পরদিন সকালে উঠে বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখার আশায়। টুমলিংয়ের তাপমাত্রা তখন হিমাঙ্কের কাছাকাছি। সারা রাতের পড়ে থাকা শিশির জমে বরফে পরিণত হয়েছে। তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘা কোনোটাই দেখা হয়ে ওঠেনি। এখন বাজে সকাল ঠিক 7টা। টুমলিংয়ে এই প্রথম ভালোভাবে সূর্য উঠলো। এই যে সূর্য, ঠিক আছে। আর প্রায় বলতে গেলে এই প্রথম খুব ভালোভাবে টুমলিং গ্রামের ওপর সূর্যের প্রথম আলোকিরণ এসে পড়ছে বরফের ওপর। দুর্দান্ত একটা অনুভূতি, দুর্দান্ত একটা ভিউ। চারিদিকে সাদা, হালকা সাদা বরফে ঢেকে আছে। ওই দূরের পাহাড় থেকে শুরু করে পুরো গ্রামটা, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা পুরো বরফে ঢাকা। আর এই দিকগুলো পুরো, ঠিক আছে, পুরো বরফে ঢাকা চারিদিক। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও। আর এই বরফের ওপর প্রথম যখন সূর্যের কিরণ এসে পড়ছে, চারিদিকে দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে, চকচক করছে চারিদিকে একবারে, ঠিক আছে। আর তবে এই বরফ আর বেশিক্ষণ হয়তো থাকবে না। সূর্য উঠে এসে আবার আস্তে আস্তে সূর্যের তাপে বরফ গলে যাবে। এটা মোবাইল নেটওয়ার্কের কথা জানিয়ে রাখি, এয়ারটেলের নেটওয়ার্ক টুমলিংয়ে কখনো কখনো মানেভঞ্জন থেকে বেরোনোর পরেই নেটওয়ার্ক প্রায় চলে যায় গায়েব। তো টুমলিংয়ে মাঝে মধ্যে ইন্ডিয়া সাইডে থাকলে এয়ারটেলের টাওয়ার মাঝে মধ্যে উঁকি দিচ্ছে। তবে জিও আমি তো একবারও টাওয়ার দেখতে পাইনি। তবে ফোন টোন কিছু যাচ্ছে না। ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেওয়া যেতে পারে, এইটুকুই, তাও মাঝে মধ্যে। বাদবাকি সময় একমাত্র বিএসএনএল এখানে একটু কাজ করে। আর এখানটা বরফ দেখুন, ওহো পুরো সাদা। যাই হোক, নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। আর সিদ্ধার্থ লজে আমাদের ফ্রি ওয়াইফাই আছে, সেখান থেকে ওয়াইফাই কানেক্ট করে নেওয়া যেতে পারে। তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম সান্দাকপুর উদ্দেশ্যে। গতকাল মানেভঞ্জন থেকে আমরা যে এন্ট্রি পাসগুলো করিয়েছিলাম, সেই পাসগুলো টুমলিং থেকে জাস্ট একটু এগিয়ে এসেই পড়বে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। সেই এন্ট্রি পয়েন্টে চেকপোস্টে আমরা সেই পাসগুলো শো করিয়ে তারপর প্রবেশ করলাম সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের ভিতরে। তারপর এখান দিয়ে আমরা এগিয়ে যাব সান্দাকপুর দিকে। টুমলিং থেকে আমরা এসে পৌঁছেছি গৈরিবাসে। সময় লাগলো মিনিট 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট। গৈরিবাসটা মোটামুটি এই রকম।
পাহাড়ের কোলে একদম ছোট্ট একটা গ্রাম। এখানে যেটা পাবেন, একটা চায়ের দোকান আছে, ওখানে আপনি টুকটাক খাবার জিনিসও পেয়ে যেতে পারেন। আর তার পাশে যেটা দেখছেন ওটা একটা হোমস্টে আছে। আর ওই দিকটা হলো, যে দিকটা আমি দেখালাম, অর্থাৎ ওই দিকটা হলো নেপাল। আর ইন্ডিয়ার দিকটা আমি দেখাতে পারছি না, অর্থাৎ আমার ডান দিকটা, এদিকে জঙ্গল প্লাস এসএসবির ক্যাম্প আছে। এদিকটা সিকিউরিটির পারপাসের জন্য, এদিকটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তোলা বারণ। গৈরিবাসে আবার ওই আমাদের সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্টের যে পারমিট আছে, এই পারমিটটা আবার একবার এন্ট্রি করতে হলো। এই যে চেকিং অফিস, এই চেকিং অফিস থেকে এই পারমিটটা আর একবার এন্ট্রি করতে হলো। আর ঠিক তার পেছনেই আছে জিটিএ হাটস বা টেকার হাটস। গৈরিবাস থেকে ফালুট হলো 33 কিলোমিটার, সান্দাকফু 12 কিলোমিটার। পৌঁছে গেছি কালীপকরি। এই যে এটাই হলো কালীপকরি, মানে পকরি মানে পুকুর বা লেক। আর এই পুকুর বা লেকের জলটা কালো হয়ে থাকে, সেই কারণে জায়গাটার নাম কালীপকরি। কালীপকরিতে থাকার জন্য প্রচুর হোমস্টে পেয়ে যাবেন, এখানে প্রচুর লাইন দিয়ে হোমস্টে আছে। কালীপকরি থেকে সান্দাকফু আর 6 কিলোমিটার রাস্তা বাকি। আর এই পুরো রাস্তাটাই হচ্ছে চ্যালেঞ্জিং একটা রুট, কারণ এই রাস্তাটা মারাত্মক খারাপ। এতক্ষণ যা আমরা এলাম আপ টু মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত তো খুবই ভালো রাস্তা ছিল, পুরোটাই কংক্রিটের। এবং তারপর টুমলিং থেকে কালীপকরি পর্যন্ত যা এলাম, কালীপকরি পর্যন্ত রাস্তা সামনের দিক, কালীপকরি আসার আগে খানিকটা রাস্তা একটু খারাপ ছিল, তো তবু ভালো। কিন্তু এই কালীপকরির পর থেকে আপ টু 6 কিলোমিটার মানে সান্দাকফু টপ পর্যন্ত রাস্তা ভীষণ খারাপ, যতটা শুনছি আর কি। তারপরে দেখা যাক, যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ জানা যাবে না। টুমলিং থেকে রওনা হয়ে গৈরিবাস কালীপকরি হয়ে অবশেষে এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে 11,900 ফিট উচ্চতায় পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান, বহু প্রতীক্ষিত সান্দাকফুতে। সান্দাকফুতে আমরা ছিলাম হোটেল সানরাইজে। সান্দাকফু টপে যে কটা হোটেল আছে তার মধ্যে এই হোটেল সানরাইজ এবং শেরপা চ্যালেট, এই দুটি হোটেল হলো বেশ ভালো মানের। প্রসঙ্গত জানিয়ে রাখি, সান্দাকফুতে হোটেলের সংখ্যা সীমিত। যাওয়ার আগে অবশ্যই হোটেল বুকিং করে তারপর সান্দাকফু ট্যুর প্ল্যান করবেন। হোটেল সানরাইজে আমরা আছি 211 নম্বর রুমে, ফার্স্ট ফ্লোরে। এই মোটামুটি 2 বেড, ওখানে এখানে একটা বেড, এটা 2 বেড, এখানে একটা বেড। আর এই মোটামুটি এখানে হট ওয়াটার আছে, এখানে একটা আয়না আছে, এদিকে ওয়াশরুম, আর দুটো চার্জিং পয়েন্ট, একটা ওখানে একটা এখানে। আর কারেন্ট নর্মালি সবসময় থাকে। আর এইদিকে এই ভিউ, ওই যে হোটেল সানরাইজ যেখানে আমরা হোল্ড করছি, তার পাশেই আছে শেরপা চ্যালেট। আর তার থেকে নেমে এই দিকে আমরা এসেছি, এখানে একটা টি স্টল আছে, এখানে আপনি চা কফির পাশাপাশি পেয়ে যাবেন ম্যাগি, ওয়াই থুপ্পা, নুডলস, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। চাউমিন এই টি স্টলটায় দাম নিচ্ছে ভেজ চাউ 120 টাকা, এগ চাউ 150 টাকা, 150 টাকা। দুপুরের লাঞ্চ সেরে বিকেলের দিকে যাত্রা শুরু করলাম আল সানসেট পয়েন্টের দিকে। লাঞ্চে চাউমিন খেয়ে এবারে আলের দিকে যাওয়ার একটা প্ল্যান আছে। আল হলো সানসেট পয়েন্ট, সান্দাকফু থেকে যেটা প্রায়
1.5 কিলোমিটার রাস্তা, হেঁটেই যেতে পারি। আর এই হলো আমাদের হোটেল সানরাইজ, আর এটা হলো সান্দাকফু টপ পিক, অর্থাৎ সান্দাকফুর সবথেকে উঁচু জায়গা হলো ওইটা। হোটেল সানরাইজ থেকে যে রাস্তাটা সোজা এদিকে এগিয়ে আসছে, ওই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে আলের দিকে। আলের দিকে চাইলে আপনারা গাড়ি নিয়েও যেতে পারেন, 700 টাকা নেবে আপ অ্যান্ড ডাউন। আমরা হেঁটে যাচ্ছি, তবে আল থেকে আজকে সানসেট দেখার কোনো চান্স নেই, কারণ চারদিকে ফগি হয়ে গেছে, ফগি ওয়েদার। আর বরফ তো দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে। পৌঁছে গেছি আল হলো সান্দাকফু থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে সানসেট পয়েন্ট। সানসেট দেখার জন্য আপনি সান্দাকফু থেকে আলে চলে আসতে পারেন, তবে হেঁটে আসুন, রাস্তাটা একটু চড়াই উঠাই আছে, একটু কষ্ট হবে, কিন্তু এই রাস্তাটার জন্য আপনাকে ভাড়া দিতে হবে। গাড়িতে যদি আসেন 700 থেকে 750 টাকা, কেউ বলবে 1000 টাকা। হেঁটে চলে আসুন, আধ ঘন্টা লাগবে। আর আলটা ঠিক এইরকম, এখানে কিছু দোকানপাট আছে, আর এই গাড়িগুলো এসেছে। আর এটা হলো সানসেট পয়েন্টের একটা ভিউ পয়েন্ট করা আছে ওইটা, আর ওই ওপরটা যাচ্ছি, ওইটা হলো মেন পয়েন্ট। আলেতেও আপনি পেয়ে যাবেন থাকা এবং খাবার জায়গা। এটা একটা রেস্টুরেন্ট আছে, আর ওইদিকে চায়ের দোকান বেশ কিছু আছে। আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই টেলটা দিয়ে উঠে ওই যে ওপরে 2-3 জন বসে আছে, ওই ঠিক উপরটাতে, ঠিক আমার আঙুলটা যেখানে, ওইখান থেকে উঠে সানসেট দেখতে পারেন। ওখানেও বেশ 2-1 জন উঠেছে টুরিস্ট, তবে সানসেট তো দেখতে পাবো না, এই দিকটা সানসেট হয়, এটা পুরো মেঘে ঢেকে গেছে, সেই জন্য ওপরে আর উঠবো না, এইখান থেকেই দেখে নেবো জায়গাটা, দেখে বেরিয়ে যাব, কারণ প্রচুর ঠান্ডা, হাওয়া যেমনি দিচ্ছে আর চারিদিকে এই দিকটা পুরো ফগ হয়ে গেছে। তো এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, মিনিট 10-15 দাঁড়িয়ে তারপর আবার বেরিয়ে যাব সান্দাকফুতে। আল থেকে যখন সান্দাকফুতে আমাদের ঠিকানা হোটেল সানরাইজে ফিরলাম, তখন সন্ধ্যা বেশ গাঢ় হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডা হাওয়া। খোলা জায়গায় 1 মিনিট দাঁড়িয়ে থাকাও তখন বেশ চ্যালেঞ্জের। এরপর রাত্রে ডিনার সেরে ঘুমিয়ে পড়ার পালা, কারণ পরদিন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে সান্দাকফু থেকে সানরাইজ দেখতে হবে। ভেরি গুড মর্নিং ফ্রম সান্দাকফু। সকাল এখন বাজে 7টা, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। আজকে সকালে সানরাইজের টাইম ছিল 5:30টার একটু পরে, 5:40-45 নাগাদ। সানরাইজ হওয়ার আগে কিন্তু আকাশ পরিষ্কার ছিল, আধ ঘন্টা আগে আমি ঘুরে গিয়েছিলাম সানরাইজ হওয়ার, তখন কিন্তু চারিদিক পরিষ্কার ছিল, কাঞ্চনজঙ্ঘা ভিউ ছিল, দেখে গেছি। কিন্তু সানরাইজ হওয়ার 10-15 মিনিট আগে থেকে চারদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেল। এই দিকটায় সানরাইজ হওয়ার কথা ছিল, মেঘে ঢেকে গেল, আর এই দিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ সেটা পুরো মেঘে ঢেকে গেল, অর্থাৎ কপাল সাথ দিল না, সানরাইজ দেখতে পেলাম না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না সান্দাকফু থেকে। আর এখন 7টা বাজে, এখন তো চারিদিকে মেঘ কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেল, আমরা যে হোটেলে আছি আর কি সান্দাকফুতে, হোটেল সানরাইজ, তার ছাদে। এবারে সান্দাকফুকে বিদায় জানানোর পালা। আমাদের ড্রাইভার অলরেডি একবার নক করে গেছে, 8টার মধ্যে আমাদের বেরোতে হবে সান্দাকফু হোটেল চেক আউট করে। সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে এবার সান্দাকফু টপ থেকে মানেভঞ্জন ফেরার পালা। সকাল এখন বাজে ঠিক 8:30, আর আমরা সান্দাকফুকে বিদায় জানিয়ে জার্নি শুরু করছি মানেভঞ্জনের দিকে। রাস্তার কথা যদি বলি, তাহলে মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত রাস্তা বেশ ভালো, ওই রাস্তায় আসতে কোনো অসুবিধা হবে না। টুমলিং পেরিয়ে পড়বে সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের গেট, সেখান থেকে কালীপক্ষী পর্যন্ত রাস্তা তুলনায় একটু খারাপ, তবু ওই রাস্তায় চলে আসা যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কালীপক্ষীর পর থেকে আপ টু সান্দাকফু পর্যন্ত রাস্তা প্রায় 6 কিলোমিটার রাস্তা। এইখানে এই যে 6 কিলোমিটার রাস্তা, এইটাই কিন্তু চ্যালেঞ্জিং রাস্তা। এখানে রাস্তা বলে কিছু নেই, পুরোটাই বোল্ডার এবং মাটি, আর তার উপর দিয়েই ল্যান্ড রোভার আর বুলেরো ছুটছে।
মানেভঞ্জন পৌঁছে গেলাম। সান্দাকফু থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 8:30টায়, আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 12:05, মানে 4-4.5 ঘন্টা মতো সময় লাগলো। এখান থেকে এবারে আমরা একটা শেয়ার কার ধরে যাব সুখিয়া পকরির দিকে। সুখিয়া পকরি থেকে আর একটা শেয়ার কার কিংবা রিজার্ভ গাড়ি করে আমরা যাব লেপচা জগৎ। আপনারা চাইলে মানেভঞ্জন থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি ফিরে সন্ধ্যের দিকে কলকাতা ফেরার ট্রেন ধরতে পারেন, কিন্তু যেহেতু আমাদের হাতে একটা দিন এক্সট্রা ছিল, তাই সেদিন আমরা মানেভঞ্জন থেকে চলে আসি লেপচা জগতে। এই লেপচা জগতের ভিডিও আমার চ্যানেলে আগেই পাবলিশ করেছি, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। তারপর লেপচা জগৎ ঘুরে পরদিন আমরা কলকাতায় ফিরি। এবারে বলি এই সান্দাকফু ট্যুর প্ল্যান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত, সান্দাকফু কখন যাবেন? নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে বর্ষার আগে পর্যন্ত যখন খুশি সান্দাকফু যাওয়া যায়। আর সাদা বরফের চাদরে মোড়া সান্দাকফু দেখতে গেলে পৌঁছে যান ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি মাসে। দ্বিতীয়ত, মানেভঞ্জনের পর থেকে যত উপরের দিকে উঠবেন পানীয় জল এবং খাবারের দাম বাড়তে থাকবে। পর্যাপ্ত ড্রাই ফ্রুট সঙ্গে নিয়ে রাখবেন। সান্দাকফু ট্যুরের জন্য সচিত্র পরিচয়পত্রের অরিজিনাল এবং 3 থেকে 4 কপি জেরক্স অবশ্যই সঙ্গে রাখবেন। আর মানেভঞ্জন থেকে করা পারমিট, গাড়ির চালান এবং সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পাস, এই কাগজগুলো যত্ন সহকারে সঙ্গে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ট্যুর কমপ্লিট না হচ্ছে। রাস্তায় বহুবার চেক হবে যাওয়া এবং আসার সময়। সান্দাকফু ট্যুর প্ল্যান সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ধরনের আরও ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ভ্রমণ পর্বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।